খেলার মাঠে জমি হাঙরদের নজর, কিন্তু খেলার মাঠ সেখানে প্র্যাকটিস হয় নেট টাঙিয়ে। রাতের অন্ধকারে কারা যেন এসে নেট ছিঁড়ে দিয়েছে, মাঠে খোঁড়াখুড়ি করেছে, অর্থাৎ পিচ খুঁড়ে দিয়েছে। মাঠের পাশে অ্যাম্বুলেন্স ছিল, সে অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছে। আসলে ভয় দেখানোর চেষ্টা, জমি হাতানোর চেষ্টা। হাওড়া থেকে দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, কারা করছে এসব? দেখো, অবশ্যই সরাসরি অভিযোগ রয়েছে সেখানকারই এক জমি মাফিয়া বিকাশ কর্মকারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক জমি জোর করে দখলের অভিযোগ রয়েছে। ইতিমধ্যে ডোমজুর থানায় অভিযোগ দায়ের করেছে ডোমজুরের নান্না গ্রাম পঞ্চায়েতের ভাসপুর দফরপুর এলাকার মানুষজন। কারণ এই যে ভাসপুরের যে মাঠ, সেই মাঠ কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে সেখানে খেলাধুলা হওয়ার জন্যই কিন্তু পরিচিত। সেখানে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয় তাদের সংগঠনের তরফ থেকে, বাচ্চাদের ক্রিকেট প্র্যাকটিস থেকে ফুটবল প্র্যাকটিস সবটাই হয়। এই জমিকে দখল করতে হবে, তার পাশের একটি জমি কিন্তু কিনেছিল এই বিকাশ কর্মকার বা কোনো লোককে দিয়ে কিনিয়েছিল। সেই জমির সঙ্গে আরো এই মাঠের অংশ যুক্ত করানোর জন্য এই হামলা বলে মনে করছে, এবং কার্যত মাঠ খুঁড়ে বা কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে এই বিকাশ কর্মকার। এমনকি অ্যাম্বুলেন্স, যেটা সবার জন্য কাজে লাগে, সেই অ্যাম্বুলেন্স পর্যন্ত ভাঙচুর করেছে। আতঙ্কিত এলাকার মানুষজন, তারপরেও প্রতিবাদ করতে বলেনি, তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে। তাদের দাবি এই মাঠ তারা ছাড়বে না, কোনো রকম ভাবে যাতে এই মাঠ প্রমোটিং না হয়। অতনু, ধন্যবাদ। কিছু অসাধু ব্যবসায়ী, জমি ব্যবসায়ী, দালাল যাদের বলা যেতে পারে, আমাদের মাঠের আশপাশে জমি কিনে, অল্প দামে জমি কিনে বেশি দামে বিক্রি করা, সেই লালসে মাঠ হাঙরদের মতন তারা মাঠের ওপর চোখ পড়েছে। আমাদের খেলার মাঠ পিচকে যেভাবে কুপিয়েছে, একদম খেলার অযোগ্য করে তুলেছে। বাচ্চারা যেখানে খেলে সেই স্ট্রাকচার, খেলার স্ট্রাকচারকে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে, নেটকে পুড়িয়ে দিয়েছে, নেটকে ছিঁড়েছে। যেই যে ন্যাক্কারজনক ঘটনা আমরা ভাবতেই পারি না। যে দালাল করেছে তার নাম বিকাশ কর্মকার, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এটাই আমাদের দাবি। নেপালের খবর আমাদের নজর আছে, গতকালের মতোই আমরা নজর রেখেছি দিল্লি কি ভাবছে নেপাল নিয়ে, সেসব খবর, সেসব আপডেট আপনাদের দিচ্ছি। কিন্তু পাশাপাশি আমাদের রাজ্যের কিছু খবরে নজর রাখা যাক। যেমন হাওড়ায় এটিএম জালিয়াতির এক নতুন রকম ছবি ধরা পড়ছে। কি না, এটিএমে আপনি যদি কার্ড ঢুকিয়ে যদি সমস্যায় পড়েন, কি করতে হবে? সেখানে তো হেল্পলাইন নাম্বার রয়েছে। এবার আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। হেল্পলাইন নাম্বারে ফোন করেছেন, কি বিপদে পড়েছেন, আপনার টাকা গায়েব হয়ে যাবে। আপনি এটিএমই দাঁড়িয়ে থাকা সত্ত্বেও আপনি জানতেও পারবেন না, আপনার কাছে SMS চলে আসবে আপনার টাকা তোলা হয়ে গেছে। কিভাবে? দেবাশিস হচ্ছে সরাসরি আমার সঙ্গে। দেবাশিস, কিভাবে এই জালিয়াতি হতো? দেখো, মূলত যে প্রতারিত ব্যক্তিরা রয়েছে, যারা মালিপাঁচঘাড়া থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন, তাদের তরফে যেটা জানানো হয়েছে যে তারা যখন টাকা তুলতে যায়, তাদের এটিএম কার্ড, টাকা বেরোনোর পর সেই এটিএম কার্ডটি আটকে থাকে। এটিএম কার্ড হোল্ডার থেকে সেই কার্ড বেরোচ্ছিল না। তখন সেখানকার সাধারণ মানুষ, যারা একাধিক ব্যক্তি যায়, তখন দেখা যায় যে মনিটরের নিচে একটি নাম্বার লেখা আছে হেল্পলাইন বলে, এবং সেই হেল্পলাইনে ফোন করা হয়। হেল্পলাইনে ফোন করলে অপর প্রান্ত থেকে বলা হয় তাকে ভিডিও কল করতে, অর্থাৎ সেখান থেকে তাকে ভিডিও কল করে তার কার্ড কোথায় আটকে আছে, কিভাবে আটকে আছে, পুরো বিষয়টি দেখার চেষ্টা করে। এবং পরবর্তীকালে সেখান থেকে ইনস্ট্রাকশন আসে যে আপনি আবার নতুন করে আপনার পাসওয়ার্ড বা পিন নাম্বার দিন, হয়তো সেক্ষেত্রে আবার বেরিয়ে আসতে পারে। আর এই পিন কার্ড যখন দিচ্ছে গ্রাহকরা, ঠিক তখনই কিন্তু সেই পিন নাম্বার কপি করা হচ্ছে। তারপরে তার পুরো টাকাটা কার্যত তার গচ্ছিত যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে তা গায়েব হয়ে যাচ্ছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই কিন্তু গোটা ঘটনার তদন্তে নেমেছে মালিপাঁচঘাড়া থানার পুলিশ। ইতিমধ্যেই যে এটিএম যারা দেখাশোনা করে, দেখভাল করে, তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে কে বা কারা এই হেল্পলাইন নাম্বার লিখেছিল বা এই নাম্বার কোথা থেকে যোগাযোগ করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে মালিপাঁচঘাড়া থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট। অতনু, ধন্যবাদ। আমি এটিএম দিয়ে টাকাটা তুললাম, টাকাটা বেরিয়েও গেল। আর অ্যাকাউন্টের মধ্যে 42,000 টাকা ছিল। 1500 টাকা আমি তুলেছি, 1500 টাকা বেরিয়ে গেল। তারপরে দেখছি এটিএম কার্ডটা ফেসে গেছে মেশিনের মধ্যে। এটিএম কার্ডটা ফেসে গেছে তো আশ্চর্য হয়েছে। তো আমার লোকাল ছেলেগুলো আছে, তাদেরকে দেখালে ওরাও বার করতে চাইলো, তো বেরোয়নি। হেল্পলাইনে ফোন করেছি, তারপরে আমার নম্বরটা আমি বললাম। যখন মেসেজ দেখছি তো আমার অ্যাকাউন্টের মধ্যে জিরো। एटीएम में पैसा उठाने आया था SBI के एटीएम में। मैंने एटीएम डाला, अपना 1,500 रुपया निकाल लिए और एटीएम कार्ड में फंस गया, एटीएम में फंस गया। फिर एटीएम के ऊपर एक हेल्प नंबर लिखा हुआ है, उसके ऊपर हमने फ़ोन किया। वो फ़ोन किया तो उसने बोला
कि ठीक है आप एटीएम में जाइए, अपना पिन कोड मारिए, अब मेरे को वीडियो में दिखाइए। तो मैंने उसको दिखा दिया, मेरे को इतना नॉलेज नहीं था, मैंने उसको दिखा दिया। उसके बाद मैं 15 मिनट तक ट्राई किया, एटीएम निकालने से नहीं निकला। फिर मैं घर चला गया। घर जाने के बाद आज सुबह हम देख रहे हैं कि मेरे अकाउंट से 41,100 रुपीस निकल चुका है। কিভাবে প্রতারণা হচ্ছে, বাঁচবেনই বা কিভাবে? আমরা কথা বলেছিলাম সাইবার এক্সপার্ট সন্দীপ সেনগুপ্তর সঙ্গে। কাজটা আটকে গেলে হেল্পলাইন নাম্বারটা যারা ওই পাশে একটা কাগজে লিখে গেছে সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে তারা হচ্ছে স্ক্যামার, কিন্তু হেল্পলাইন নাম্বারটা কিন্তু এটিএম এর গায়ে ছোট করে লেখা আছে বা কার্ডের মধ্যেও লেখা আছে, সেইখানে কল করা উচিত। কিন্তু যে কাগজে একটা হেল্পলাইন নাম্বার দিয়ে গেছে সেটা তো ডাইরেক্টলি জামতারার কল সেন্টার, ওখানে ফোন করলে জামতারায় ঢুকে যাচ্ছে। এবং আমার মনে হয় এখানে একটা ব্যাংকে একটা চিঠি লেখা উচিত যে আপনাদের এটিএম এর একটা গন্ডগোল ছিল, তার জন্য কার্ডটা আটকে যাওয়ার জন্য আমার টাকাটা এরকম বেরিয়ে গেছে। এবং ব্যাংক যদি তারপরে তার কোনো কোঅপারেশন না দেয় তাহলে সেটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে ডাইরেক্টলি কমপ্লেন করা উচিত। আমার মনে হয় যে টাকা হারিয়েছে সেগুলো সমস্তই ফেরত পাওয়া যাবে। আসুন আপনাদের রাবেয়া বিবির সঙ্গে আলাপ করাই। রাবেয়া বিবির 3টে বাড়ি রয়েছে, সেখানে সব এলাহি ব্যবস্থা। রাবেয়া বিবি কি করেন? আসলে রাবেয়া বিবি ব্লেড চালান, সুযোগ বুঝে জায়গা মতো ব্লেড চালান। দেখবেন, দেখুন। কখনো ট্রেন, কখনো ভরা বাজার, নিখুঁত হাতে ব্যাগে ব্লেড চালিয়ে টাকা হাতানোয় চুরি মেলা ভার। সেই রাবিয়া বিবি ধরা পড়ল পুলিশের জালে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের সীতাকুণ্ড, এখানকার বাসিন্দা বছর 45-এর রাবিয়া বিবি। মাত্র 11 বছর বয়সে চুরিতে হাতে খড়ি। প্রথম দিকে ট্রেনে চুরি ছিনতাই, তখনই ব্যাগে ব্লেড চালানোর কৌশল শিখে ফেলে, তারপর সেটাতে হাত পাকায়। সম্প্রতি কাজের জায়গা বদলে ফেলে রাবিয়া, টার্গেট করে পেনশনভোগীদের। সোনারপুরে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেখানে লোক রেখে দিত রাবিয়া। তারা নজর রাখত কারা কত টাকা তুলছে, সেই মতো খবর চলে যেত। বাইরে তখন ওত পেতে বসে রাবিয়া, সুযোগ বুঝে ব্যাগে ব্লেড চালিয়ে টাকা হাতিয়েই হাওয়া। সম্প্রতি সোনারপুর থানায় জমা পড়ে 6টি অভিযোগ। তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে রাবিয়ার হদিশ পায় পুলিশ। এরপর সোনারপুরের সবকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে শুরু হয় সাদা পোশাকের পুলিশের নজরদারি। সম্প্রতি এক বয়স্ক ব্যক্তি ব্যাংক থেকে মোটা টাকা তোলেন। ব্যাংকের বাইরে ওই ব্যক্তি চায়ের দোকানের সামনে দাঁড়ান, তখন সুযোগ বুঝে ব্যাগে ব্লেড চালায় রাবিয়া। ওত পেতে বসে থাকা পুলিশ হাতে নাতে ধরে ফেলে রাবিয়াকে। আমি এই এসবিআই ব্যাংক থেকে আমি 1 লাখ টাকা তুলি, ব্যাগে নিয়েছি। আমার একটা ব্যাগ ছিল এরকম কাদের ব্যাগ, সোনারপুর বাজার থেকে 100 গ্রাম চা কিনেছি। সেই চাটা যখন নিচ্ছি, ওনার সঙ্গে আরেক মহিলা ছিল, ভদ্র মহিলা। ওই যে মহিলা আমার পেছনে পেছনে আসছিল, সাদা চুড়িদার পরা, কালো করে রোগা করে, উনি আমার দিয়ে পয়সাটা রিটার্ন করেছে, নিয়ে বেরিয়ে যাচ্ছি, তখন আমার ব্যাগ টান ধরেছে। এইখান দিয়ে যে টাকাটা নিয়েছে। না, বাড়ির মধ্যে কোনোদিন যায়নি। ওই একদিন গন্ডগোল হয়েছিল, তো ভিতরে গিয়ে দেখছি ক্যামেরা ফ্যামেরা সব বড় এলসিডির মতো সব লাগানো আছে, এইটা দেখেছি। বাড়ির মধ্যে আসবাবপত্র কেরাম সব দামি দামি? সব দামি দামি। আমি দেখলাম সব গা ধোয়ার জায়গা, মুখ ধোয়ার জায়গা, হাত ধোয়ার জায়গা, সব একদম ভিআইপি। রাবিয়াকে জেরা করে পুলিশ জানতে পেরেছে তার 3টি বাড়ি, একটা সোনারপুরে, একটা বারুইপুরে, আর একটা উত্তর 24 পরগনার খড়দায়। সবই চুরি ছিনতাইয়ের টাকায় তৈরি করা। একটা বাড়িতে 5টা ঘর, সেখানে এলাহি ব্যবস্থা, এসি, টিভি, বাড়িতে বিশাল বাথরুম। চুরির জন্য গ্যাং তৈরি করে ফেলে রাবিয়া। রীতিমতো ইন্টারভিউ নিয়ে চোর নিয়োগ করে, পরে নিজের স্বামীকেও দলে ভেড়ায়। শুধু উত্তর এবং দক্ষিণ 24 পরগনাই নয়, পুলিশ জানতে পেরেছে হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, বাঁকুড়ায় ছড়িয়ে রয়েছে এই চক্রের জাল। আগে একাধিকবার ধরা পড়েছে রাবিয়া, জেল থেকে ছাড়া পেয়ে ফের নিজের কাজে ফিরেছে। এবার সোনারপুর থেকে গ্রেপ্তার। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।